আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পরমাণুর গঠন এই অধ্যায়ের ৩ নাম্বার ক্লাস। তো তোমাদের সাথে আছি আমি মনু সেন। চলো শুরু করা যাক। আজকে আমাদের ক্লাসের পড়ার বিষয় হচ্ছে আইসোটোপ। প্রথমে আমরা দেখি আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে এমন একটি বিষয় যা সাধারণত তুলনা করা হয় একই মৌলের মধ্যে। ঠিক আছে? একই মৌলের এমন পরমাণুগুলোকে আইসোটোপ বলে যাদের প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু যে নিউট্রন সংখ্যা আছে এই নিউট্রন সংখ্যা ভিন্ন হবে। চলো কয়েকটা উদাহরণ দেখা যাক। ধরো আমরা যে হাইড্রোজেন পড়ি, এই হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1 এবং আমরা জানি যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাহলে নিউট্রন সংখ্যা আসবে 0। আবার প্রকৃতিতে এমন আরো কিছু হাইড্রোজেন পাওয়া যায়, সবারই তো প্রোটন সংখ্যা 1 থাকবে, আর আরেকটা নেই, এরও প্রোটন সংখ্যা 1। প্রোটন সংখ্যা 1 হওয়ার কারণেই তো ওই পরমাণুকে আমরা হাইড্রোজেন বলতে পারছি। এখন এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় থাকে। এখন প্রকৃতিতে এমন হাইড্রোজেনও পাওয়া যায় যার নিউক্লিয়াসে একটা নিউট্রন আছে। আবার এমন হাইড্রোজেনও পাওয়া যায় যার নিউক্লিয়াসে 2টা নিউট্রন আছে। এই যে প্রথম যেই হাইড্রোজেনটা আছে যার নিউট্রন হচ্ছে যে 0, এর উপস্থিতি বা এটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাকি যেগুলো আছে এগুলো খুবই ক্ষণস্থায়ী এবং এগুলো পাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? এই অবস্থানে আসলে এর পরিবর্তন হয় না। কিন্তু এই যে অন্যান্য যে অবস্থানগুলো আছে, যেমন এখানে নিউট্রন আছে 1টা, এখানে আছে 2টা, সেগুলো কিন্তু সবসময় থাকে না। এগুলো আবার পরিবর্তিত হয়ে প্রথমটার মতন অবস্থা অর্জন করে। এখন আমরা যদি খেয়াল করি, 3টারই হচ্ছে যে প্রোটন সংখ্যা হচ্ছে 1, তো 3টাই হচ্ছে আমাদের হাইড্রোজেন। কিন্তু পার্থক্য আছে এখানে এই হাইড্রোজেনের নিউট্রন আছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2। বুঝতে পেরেছো? সে নিউট্রন সংখ্যা দেখো 3 জায়গায় 3 রকম। এই যে নিউট্রন সংখ্যার যে ভিন্নতা, এই ভিন্নতার কারণেই এই 3টা হাইড্রোজেনকে কি বলা যাবে? পরস্পরের আইসোটোপ। ঠিক আছে? সো আইসোটোপ হওয়ার ক্ষেত্রে আইসোটোপ আমরা কখন তুলনা করব? একটা মৌলেরই যখন ভিন্ন, ভিন্ন দশায় নিউট্রন সংখ্যাগুলো ভিন্ন, ভিন্ন থাকবে, তখন তাদেরকে আমরা একে অপরের আইসোটোপ বলতে পারব। এখন আমরা গত ক্লাসে দেখছিলাম ভর সংখ্যার টপিকটা পড়ছিলাম, তাই তো? ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এই ভর সংখ্যার ক্ষেত্রে 2টা জিনিস আমাদের লাগবে। একটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। সো যদি কোনো পরমাণুর এই নিউট্রন সংখ্যাটা যদি ভিন্ন হয়, তাহলে ভর সংখ্যা কি সেম থাকবে? না, ভর সংখ্যাও কি হবে? ভিন্ন হবে। যেমন এখানে যদি আমরা ভর সংখ্যা বের করি, তাহলে কত আসবে? 1 + 0 = 1। এই জায়গায় আসবে হচ্ছে 1 + 1 2, এখানে আসবে 1 + 2 হচ্ছে 3। সো দেখো, তাহলে একবারে আমরা যদি বলি যে আইসোটোপ, আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সেম থাকবে। মানে প্রোটন সংখ্যা একই থাকবে। নিউট্রন সংখ্যা হবে ভিন্ন। আর নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণেই ভর সংখ্যাও ভিন্ন হবে। ঠিক আছে? সো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের আইসোটোপের নিয়ে পড়াশোনা। আইসোটোপের এই অংশগুলোই তোমাদের বইতে উল্লেখ করা আছে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। ইতোমধ্যে আমরা হাইড্রোজেনের ৩টা উদাহরণ দেখেছি। এখন স্বাভাবিক যে হাইড্রোজেন থাকে যার নিউট্রন সংখ্যা 0, তার নাম হচ্ছে যে প্রোটিয়াম। যার নিউট্রন সংখ্যা 1, তাকে বলা হয় ডিউটেরিয়াম। যার নিউট্রন সংখ্যা 2, তাকে বলা হয় ট্রিটিয়াম। তুমি যদি খেয়াল করো, এই যে ডিউটেরিয়াম, এই ডিউ বলতে বোঝায় 2,
ইট্রিয়াম, যা ৩ নামক সংখ্যাকে বোঝায়। এখন ২ এবং ৩ কেন আসছে? আমরা ইতোমধ্যে দেখেছি কি যে এই অংশে যদি ভর বের করি এটা আসবে ২ আর এটা আসবে ৩। তো যেকোনো আইসোটোপের নামকরণের ক্ষেত্রে সাধারণত ভরকেই প্রকাশ করা হয়। সেই ২ বোঝাইতে এখানে ডিউটেরিয়াম আসছে আর এখানে ৩ বোঝাইতে ট্রিটিয়াম আসছে। ঠিক আছে? সো প্রোটিয়াম যেহেতু এর ভর সবচেয়ে কম, তাই প্রোটিয়াম হচ্ছে সবচেয়ে হালকা। ডিউটেরিয়ামের ভর কিছুটা বেশি। এজন্য একে ভারী পানি তৈরিতে ব্যবহার করা হয়। আমরা জানি পানি সংকেত হচ্ছে H2O। এই হাইড্রোজেন যখন ডিউটেরিয়াম হবে তখন তাকে বলা হবে কি? ভারী পানি। ঠিক আছে? এবং এই যে ভারী পানি আছে, এই ভারী পানির সংকেত কিন্তু তখন H2O লেখা হয় না। আমরা যদি ভারী পানির সংকেত। সো ভারী পানিকে প্রকাশ করায় DO2। এই ডি বলতে বোঝায় বিউটেরিয়াম। তাহলে এর নাম আসবে কি? বিউটেরিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে? বিউটেরিয়াম অক্সাইড। পানির ক্ষেত্রে হাইড্রক্সাইড সরি আ তাহলে ভারী পানির সংকেতের নাম আমরা বলতে পারবো ডিউটেরিয়াম অক্সাইড। ঠিক আছে? তো এই কিছু বাড়তি যে তথ্যগুলো আছে এগুলো অবশ্যই একটু জেনে রাখবা। জেনে রাখা ভালো আরকি। তথ্যগুলো জানা থাকলে নিজের কাছে অনেক ভালো লাগবে। সো এরপরে দেখো আমরা দেখব কার্বনের আইসোটোপ। দেখো নামের পাশে যে সংখ্যাগুলো দেওয়া আছে ১২, ১৩, ১৪ এগুলো সবই হচ্ছে তার ভর সংখ্যা। কি সংখ্যা? ভর সংখ্যা। যেহেতু কার্বন আইসোটোপ যার হবে তারই কিন্তু প্রোটন সংখ্যা সেম থাকবে। মানে কার্বনের আইসোটোপ যখন বলছি, কার্বন ১৪ নিজেও একটি কার্বন, এটিও কার্বন আবার এটিও কার্বন। সো কার্বনের প্রোটন সংখ্যা কত? ৬। দেখো এইজন্য কার্বনের যতগুলো আইসোটোপই হোক না কেন, তাদেরও প্রোটন সংখ্যা সেম থাকবে। কিন্তু চেঞ্জ হবে কিসের মান? নিউট্রনের মান। দেখো, এখানে আমরা যখন বলছি কার্বন ১২, তার মানে এই কার্বনের আইসোটোপ হচ্ছে যে ১২ ভর বিশিষ্ট। আইসোটোপের যে ভর, তা হচ্ছে ১২। তো ভর সংখ্যা যদি ১২ হয়, প্রোটন সংখ্যা ৬ বাদ দিলে নিউটন হবে ৬। এখানে যখন ১৩, ১৩ থেকে ৬ বাদ দিলে নিউটন সংখ্যা হবে ৭। আবার কার্বন ১৪, তার মানে এই আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে ১৪। ১৪ থেকে আমরা যখন ৬ বাদ দেবো তখন থাকবে ৮। বোঝা গেছে? সো কার্বন হোক বা হাইড্রোজেন হোক প্রত্যেকটা আইসোটোপকেই সাধারণত তার ভর সংখ্যা অনুযায়ী নামকরণ করা হয়। যেমন আরো যদি আমরা দেখি, একটু পরে আমরা যখন পড়ব, এই যে কোবাল্ট ৬০, আয়োডিন ১৩১, ঠিক আছে? তার মানে আয়োডিনের যেই পরমাণুর ভর আছে ১৩১ আয়োডিনের সেই আইসোটোপটা নেওয়া হয়েছে। কোবাল্ট ৬০। কোবাল্ট ৬০ বলতে কি বোঝায়? যে কোবাল্ট পরমাণুর যেই যে পরমাণুর ভর ৬০ সেই আইসোটোপকে নেওয়া হয়েছে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ? সো এই ছিল হচ্ছে মূলত আমাদের আইসোটোপের ২ টা উদাহরণ। একটা হচ্ছে হাইড্রোজেনের, আরেকটা হচ্ছে কার্বনের। এরপরে আমরা যাব আইসোটোপ কেন গুরুত্বপূর্ণ? আমরা কেন আইসোটোপ নিয়ে পড়াশোনা করছি? আমাদের বাস্তব জীবনে আইসোটোপকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে? দেখো এই আইসোটোপের ব্যবহার কিন্তু আসলে অনেক। আমরা চিকিৎসা ক্ষেত্রকে উন্নত করতে আইসোটোপকে ব্যবহার করতে পারি। গবেষণার সাহায্য করে। তারপরে ইতিহাস ও প্রত্নতত্ত্বের বয়স নির্ণয় করা সম্ভব হয় কার্বনের একটি আইসোটোপকে ব্যবহার করে। আবার বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে এবং অবশ্যই আমাদের আমরা যেহেতু কৃষিপ্রধান দেশ, সে কৃষিকে উন্নত করতেও এই আইসোটোপ অনেক বেশি পরিমাণে হেল্পফুল। ঠিক আছে? এবার আমরা প্রত্যেকটা ধাপে আলাদা, আলাদা করে আইসোটোপের ব্যবহারগুলো দেখি। সো ১ম এ দেখব আমরা চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার।
এখানে যে পয়েন্টগুলো লেখা আছে এগুলো মূলত তোমাদের বই থেকে হুবহু লেখা। পরের পেজে কিছু বাড়তি তথ্য দেওয়া আছে। সেই তথ্যগুলো তোমরা চাইলেই মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো। কারণ কিছু বাড়তি তথ্য অবশ্যই জানা থাকা ভালো। অন্যর অন্য আরেকজনের থেকে তুমি নিজেকে যদি কিছুটা বেটার করতে চাও, তাহলে অবশ্যই হালকা কিছু বাড়তি তথ্য জেনে রাখবা। সো আমরা পয়েন্ট বাই পয়েন্ট পড়ি। দেখো, ১ম এ বলছে বিভিন্ন রোগ নির্ণয় ও নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়। যেমন হচ্ছে যে ক্যান্সার। এখানে দেওয়া আছে পয়েন্ট দেখো। বলছে ক্যান্সার আক্রান্ত রোগীর কোন কোষ ক্যান্সার আক্রান্ত তা আইসোটোপ দিয়ে নির্ণয় করা। কারণ আমরা বাইরে থেকে তো আর বুঝতে পারব না যে পার্টিকুলারলি কোন কোষটা আমার ক্যান্সারে আক্রান্ত হয়েছে তা নির্ণয় করার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। আবার এই যে ক্যান্সারকে ঠিক করতে বা ক্যান্সারের চিকিৎসায়ও আমাদের আইসোটোপে তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করা হয়। বর্তমানে কিন্তু যাদের ক্যান্সার হয়, ১ম দিকে যদি ধরা পড়ে, তাহলে কিন্তু ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। এই ক্যান্সারের চিকিৎসা কিভাবে করা হয়? বিভিন্ন আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে। যেমন এই যে কেমোথেরাপি বলে না? ওই থেরাপিগুলোতে মূলত বিভিন্ন আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করা হয়। তারপরে আমরা জানি যে ডাক্তাররা যখন সার্জারি করে, তাদের বিভিন্ন যন্ত্রপাতি লাগে। বিভিন্ন যন্ত্রপাতিগুলোকে অবশ্যই প্রত্যেকবার তাদেরকে জীবাণুমুক্ত করতে হয়। কারণ আমি একটা রোগের জন্য সার্জারি করলাম। আমার যদি ওই ইকুইপমেন্ট জীবাণুমুক্ত না থাকে, তাতে অন্য আরেকজনকে তো ওই ইকুইপমেন্ট ব্যবহার করে সার্জারি করা হয়েছে। তো সেই সার্জারিতে যে ব্লেডগুলো থাকে, সেখানে যদি কোনো জীবাণু থাকে, আমাকে সার্জারি করলো, আমার বডিতে তো ওই রোগ জীবাণু ঢুকে পড়তে পারে। এজন্য ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ এবং ডাক্তারি যন্ত্রপাতিকে জীবাণুমুক্ত করতে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। ঠিক আছে? এবং কোনো ক্ষুদ্র রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নির্দিষ্ট কতগুলো মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। যে এক্সাক্টলি রক্তনালীর কোন জায়গায় আমাদের ক্ষতিগ্রস্ত আছে। সো এই হচ্ছে যে আমাদের আইসোটোপের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। এখানে কিছু এক্সট্রা তথ্য দেওয়া আছে, যেমন টেকনিশিয়াম 99 ব্যবহার করে অন্যান্য অঙ্গের স্ক্যান করা হয়। যে কোন অঙ্গে কোন রোগ হয়েছে সেগুলো জানার জন্য। তারপরে রোগ নিরাময়, যেমন ক্যান্সার আক্রান্ত কোষ। একটু আগে দেখলাম না আমরা? যে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায় আইসোটোপ ব্যবহার করে। তো কোন আইসোটোপ ব্যবহার করা হয়? কোবাল্ট-60। এই যে ইনফরমেশনটা, এটা কিন্তু এমসিকিউতে দেয় মাঝে। বইতে হয়তো সরাসরি দেওয়া নাই, কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসে। মানে কোবাল্ট-60 আইসোটোপ থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় ক্যান্সার কোষকে ধ্বংস করতে। আবার থাইরয়েড গ্রন্থির যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ন্ত্রণ বা নিরাময় করার জন্য আয়োডিন ১৩১ নামক অ্যাসিডও ব্যবহার করা হয়। সো অবশ্যই এই পেজ থেকে এই ২ টা ইনফরমেশন মুখস্থ রাখবা। যে ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয় কোবাল্ট-60, আর থাইরয়েডের সমস্যা নিরাময়ে ব্যবহার করা হয় আয়োডিন ১৩১। তাহলে এটাও জেনে রাখতে পারো, টেকনিশিয়াম 99। এবার আসি আমরা কৃষিক্ষেত্রে। তো কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ও সুরক্ষায় আইসোটোপের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি ভূমিকা পালন করে? পোকামাকড় নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। সারের ব্যবহার, কতটুকু পরিমাণ সার দিতে হবে, কতটুকু পরিমাণ দরকার, সেগুলো জানা যায় আইসোটোপের ব্যবহার থেকে। উন্নত জাত, যেমন মিউটেশনের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু করা হয় তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে। মিউটেশন মানে কি? ২ টা ভিন্ন জাত, তাদের মধ্যে মিল করে নতুন আরেকটি যে জাত তৈরি করা হয়, এই প্রক্রিয়াটাই মূলত হচ্ছে মিউটেশন করা। এই মিউটেশন করা হয় কার মাধ্যমে? আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে। এটি করার মাধ্যমে আমরা কি করতে পারি? উন্নত জাত তৈরি করা সম্ভব। তো পোকামাকড় কেমনে নিয়ন্ত্রণ করা হয়? কিভাবে? দেখো, ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করতে এবং তাদের বংশবিস্তার রোধ করতে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। সো এইভাবে হচ্ছে আমরা আইসোটোপ ব্যবহার করে কৃষিক্ষেত্রে আরো উন্নত করতে পারি। এবার আসে খাদ্যদ্রব্য সংরক্ষণ। ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু খাদ্যে পচন ধরায়। ব্যাকটেরিয়া এবং বিভিন্ন জীবাণুর কারণেই মূলত আমাদের খাদ্য পচে। আমরা যদি কোনোভাবে এই ব্যাকটেরিয়া এবং জীবাণুকে আমাদের খাদ্য থেকে সরাইতে পারি বা খাদ্যকে নষ্ট করতে না দিই, তাহলে আমাদের খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যাবে দীর্ঘদিন। সো তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করে এই জীবাণুগুলোকে মেরে ফেলা হয়, ফলে খাদ্য দীর্ঘদিন ভালো থাকে। সো ফলমূল ও সবজি সংরক্ষণে এই পদ্ধতি বেশি কার্যকর। এবার আসি ভূতাত্ত্বিক গবেষণায়। জিওলজিক্যাল রিসার্চ, ফসিলের বয়স নির্ধারণ। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ।
আমরা যে মাঝে, মাঝে শুনি না যে অমুক বিভিন্ন জায়গায় তোমার প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন পাওয়া গেছে। অনেক দীর্ঘদিন পুরাতন কোনো একটি প্রাণীর কঙ্কাল পাওয়া গেছে। যেটিকে মূলত ফসিল বলা হয়। ঠিক আছে? এখন এই ফসিলের বয়স তো আর আমরা ওই হাড় দেখলে বুঝতে পারব না। সো এই হাড়ের উপরে আমরা যদি কার্বন 14 নামক যে আইসোটোপ আছে, এটিকে ব্যবহার করা হয়, তাহলে বোঝা যায় যে এই হাড়টি কত বছরের পুরাতন। সেইভাবে আমরা মূলত ফসিলের বয়স নির্ধারণ করতে পারি আইসোটোপের ব্যবহারের মাধ্যমে। ঠিক আছে? সো এই যে উদাহরণগুলোর পরে আমরা যে আইসোটোপের ব্যবহারগুলো পড়লাম, এগুলো অবশ্যই তোমরা পয়েন্ট আকারে মুখস্থ রাখবা। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে। বিশেষ করে যে চিকিৎসা ক্ষেত্র, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু এটা তো আমাদের বইতে সরাসরি দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নের জন্য খুবই, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো পয়েন্টগুলো অবশ্যই মুখস্থ রাখবা। সো এই অংশটা মুখস্থ না করলেও এইটা মুখস্থ করবা। এটা যেহেতু সহজ আছে এবং বইতে হুবহু দেওয়া আছে, এটা মুখস্থ করবা। আর এই পেজ থেকে এই যে আইসোটোপ গুলোর নাম বললাম, টেকনিশিয়াম 99, তারপরে কোবাল্ট 60, আয়োডিন 131, এই নামগুলো মুখস্থ রাখবা এবং তাদের ব্যবহারগুলো মুখস্থ রাখবা এমসিকিউর জন্য। সৃজনশীল প্রশ্নের উত্তরে না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। সো এই ছিল হচ্ছে যে আমাদের আইসোটোপের সম্পূর্ণ অংশ। খুবই ছোট একটা অংশ। বাট একটু সময় নিয়ে পড়াইছি যেন তোমরা নিজেদেরকে একটু সময় দিয়ে পড়তে পারো। এবং আমাদের পরবর্তী যে ক্লাসটা হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো পরবর্তী ক্লাসে আমরা কি, কি পড়ব? ইলেকট্রন বিন্যাস। তারপরে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এই ২ টা বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ক্লাসগুলো একটু ছোট, ছোট করে নেওয়ার চেষ্টা করছি। যেন তোমাদের দীর্ঘ সময় ধরে ক্লাসগুলো না করা লাগে। অল্প, অল্প করে পড়াশোনা করো এবং অবশ্যই নিজেদেরকে রিভিশনের মধ্যে রাখবা। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখব ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রনগুলো যে কক্ষপথে পরিভ্রমণ করে সেই কক্ষপথে সর্বোচ্চ কতটি করে ইলেকট্রন যেতে পারে সেই সংখ্যা নির্ণয় করা। আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।